আসসালামু আলাইকুম। অর্থনীতি বিভাগে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি শাহানা ফেরদৌসী, প্রভাষক অর্থনীতি বিভাগ CSBH। আজকে আমি অধ্যায় ১-এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের অধ্যায় ১-এর নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি অধ্যায় ১-এর, সেটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তো প্রথমে আমাদের জানতে হবে যে উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে। উৎপাদন সম্ভাবনা রেখা আসলে অর্থনীতির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে, ব্যাখ্যা করে। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। এটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তো এখানে তোমরা দেখো, এখানে বলা হচ্ছে দুটি উৎপন্ন দ্রব্যের। এটি আসলে একটি অনুমিতির উপর নির্ভর করে গড়ে উঠেছে। সেই অনুমিতিতে এই অনুমান ধরে নেওয়া হয়েছে যে অর্থনীতি দুইটি দ্রব্য উৎপাদন করতে পারে এবং এই দুটি দ্রব্য উৎপাদন করতে অর্থনীতিকে ব্যয় করতে হয় তার যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং প্রযুক্তি আছে, সেটি ব্যয় করেই এই দ্রব্য দুটি তাকে উৎপাদন করতে হবে এবং এটি উৎপাদন করার সময় সে তার প্রয়োজন অনুযায়ী এই দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ উৎপাদন করতে পারে এবং এই বিভিন্ন সংমিশ্রণ নির্দেশক যে সমন্বয় বিন্দুগুলো পাওয়া যায়, সেই সমন্বয় বিন্দুগুলোকে একত্রে যোগ করে আমরা একটি উৎপাদন সম্ভাবনা রেখা পাই। যেহেতু উৎপাদন সম্ভাবনা রেখা অর্থনীতির বিভিন্ন সমস্যাকে ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, সেজন্য এটি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। উৎপাদন সম্ভাবনা রেখাকে আবার উৎপাদন সম্ভাবনা সীমানাও বলা হয়, অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, যাকে সংক্ষেপে PPF বলা হয়। আমরা জানি উৎপাদন সম্ভাবনা রেখাকে সংক্ষেপে PPC বলা হয়, যেহেতু এটি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, সেহেতু এটাকে PPC বলা হয়। ক্ষেত্র বিশেষে এটিকে PPFও বলা হয়, কেননা উৎপাদন সম্ভাবনা রেখাটি দ্বারা একটি সীমানা বোঝানো হচ্ছে যে আমরা আমাদের যে পরিমাণ চলতি সম্পদ এবং প্রযুক্তি আছে সেটা ব্যবহার করেই বিভিন্ন উৎপাদন সংমিশ্রণ আমরা গ্রহণ করছি। এর বেশি আমরা এই যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও প্রযুক্তি, এর বাহিরে আমরা উৎপাদন করতে পারবো না। সেজন্য উৎপাদন সম্ভাবনা রেখাকে অনেক ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা সীমানা বা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বলা হয়। এখন অনুমিতিগুলো আমরা একটু একটু করে দেখি। অর্থনীতি কেবল দুটি দ্রব্য উৎপাদন করতে পারে: উৎপাদনের উপকরণ বা সম্পদ এবং অর্থনীতিতে বর্তমান প্রযুক্তি স্থির বা নির্দিষ্ট। যে সম্পদ তা দুষ্প্রাপ্য, কাজেই দুষ্প্রাপ্য সম্পদ দক্ষভাবে এবং সম্পূর্ণভাবে নিয়োজিত করা হবে। আর উৎপাদন সম্ভাবনা রেখা পেতে হলে আমাদেরকে প্রথমে একটি উৎপাদন সম্ভাবনা সূচি প্রয়োজন হবে। আমাদের সেই উৎপাদন সম্ভাবনা সূচি থেকে তথ্যগুলো নিয়ে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা বা PPC অঙ্কন করি। এখন আমরা দেখব কিভাবে একটি উৎপাদন সম্ভাবনা সূচি থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা যায়। আমরা ডান দিকে যে টেবিলটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা সূচি। এখানে যে দুটি দ্রব্য, X দ্রব্য এবং Y দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রথম কলাম দেখানো হচ্ছে যে কম্বিনেশন বা সমন্বয় ABCD, এগুলো বিভিন্ন সমন্বয় X এবং Y দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ এখানে এই সমন্বয় বিন্দুগুলো দ্বারা বোঝানো হচ্ছে। যেমন আমাদের যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং প্রযুক্তি রয়েছে সেটি ব্যবহার করে আমরা যদি Y দ্রব্য উৎপাদন করি, তাহলে আমরা 100 একক Y দ্রব্য উৎপাদন করতে পারি এবং সেক্ষেত্রে আমরা কোনো X দ্রব্য উৎপাদন করতে পারি না। এটা হচ্ছে A বিন্দু। আর এখানে আরেকটি বিন্দু আছে D, যেখানে আমরা সমস্ত সম্পদ X দ্রব্য উৎপাদন করছি এবং সেক্ষেত্রে আমরা 100 একক X দ্রব্য উৎপাদন করছি। সেক্ষেত্রে আমরা কোনো Y দ্রব্য উৎপাদন করতে পারছি না, তাই Y দ্রব্যের উৎপাদন হচ্ছে 0। তাহলে
এ এবং ডি এই দুটো হচ্ছে এক্সট্রিম পয়েন্ট বা চরম বিন্দু। এখন আমরা বি এবং সি বিন্দু দেখি, যেখানে আমরা এক্স এবং ওয়াই দুটো দ্রব্য উৎপাদন করছি। এখানে আমরা দেখছি এক্স দ্রব্য আমরা 0 থেকে বাড়িয়ে 40 একক এক্স দ্রব্য উৎপাদন করছি, এবং সে কারণে এদিকে আমাদের ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে 90 একক। এখন এক্স দ্রব্যের উৎপাদন যদি আমরা আরো বাড়াই, 40 থেকে 80 করলাম, সেক্ষেত্রে ওয়াই দ্রব্যের উৎপাদন কিন্তু আরো কমে গিয়ে 90 থেকে 60 হয়ে গেল। এরপরে আমরা এক্স দ্রব্যের উৎপাদন যখন আরো বাড়িয়ে 100 করছি, তখন আমাদের আর সম্পদ এবং প্রযুক্তি নেই ওয়াই দ্রব্য উৎপাদনের জন্য, সেক্ষেত্রে ওয়াই দ্রব্য 0। এভাবে আমরা দেখতে পাই, যেহেতু আমাদের সম্পদ এবং প্রযুক্তি সীমাবদ্ধ একটি নির্দিষ্ট পরিমাণই আছে, সেহেতু কোনো একটি দ্রব্যের উৎপাদন বাড়াতে গেলে স্বাভাবিকভাবেই অপর দ্রব্যের উৎপাদন কমিয়ে দিতে হয়। তো এখন এখানে যে ডাটা বা তথ্যগুলো আছে সেটি ব্যবহার করে আমরা একটি উৎপাদন সম্ভাবনা রেখা এখানে অঙ্কন করেছি। আমরা এখানে দুটো অক্ষ দেখতে পাচ্ছি, একটি হচ্ছে 0x, একটি হচ্ছে ভূমি অক্ষ যেখানে এক্স দ্রব্যের উৎপাদনের পরিমাণ দেখানো হচ্ছে, আর একটি হচ্ছে লম্ব অক্ষ যেখানে ওয়াই দ্রব্যের উৎপাদনের পরিমাণগুলো দেখানো হচ্ছে। তো এখানে আমরা এক্স দ্রব্যের ক্ষেত্রে আমরা দেখছি 0, 40, 80, 100। সেভাবে আমি এখানে 0, 40, 80, 100 বসিয়েছি। আমরা এখানে প্রথমে কিন্তু অক্ষকে ছোট ছোট ভাগে ভাগ করে নিয়েছি। ভাগগুলো আমি এখানে দেখাইনি, যেমন 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এভাবে করে আমরা অক্ষগুলোকে ভাগ করেছি, এবং সেই নাম্বারগুলোই বসিয়েছি যেগুলো এখানে সূচিতে আছে। এখন ওয়াই দ্রব্যের ক্ষেত্রে আমরা দেখছি 100, 90, 60, 0। একইভাবে লম্ব অক্ষকে আমরা ভাগ করেছি 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 করে। এর মধ্যে যেই টেবলে যে ডাটাটা আছে যে 100, 90, 60, 0, সেভাবে আমরা 0, 60, 90, 100 পরিমাণ মতো এটাকে পরিমাপ করে আমরা বসিয়েছি। এখন আমরা দেখি যে কিভাবে আমরা এবিসিডি পয়েন্টগুলো পাচ্ছি। এখানে আমরা দেখছি সমন্বয় বিন্দু যখন এ, তখন এক্স এর উৎপাদন 0, ওয়াই এর উৎপাদন 100। এখন আমরা দেখি এই যে এখানে আমরা এ বিন্দু পেয়েছি, এ বিন্দুতে আমরা এখানে হচ্ছে এ বিন্দুর পয়েন্ট, যেখানে ওয়াই হচ্ছে 100 আর এক্স হচ্ছে 0। এবার আসি বি বিন্দুতে এক্স দ্রব্য 40, ওয়াই দ্রব্য 90। এই যে বি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি এক্স দ্রব্য 40 আর ওয়াই দ্রব্য 90। তারপরে এখানে দেখছি সি বিন্দুতে এক্স দ্রব্য 80, ওয়াই দ্রব্য 60। সি বিন্দুতে এক্স দ্রব্য 80, ওয়াই দ্রব্য 60 একক। তারপর ডি বিন্দুতে এক্স দ্রব্য 100, ওয়াই দ্রব্য 0। এই যে ডি বিন্দুতে এক্স দ্রব্য 100 এবং ওয়াই দ্রব্য হচ্ছে 0। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পয়েন্টগুলো আমরা কিভাবে পাচ্ছি, আমরা এক্স থেকে উপর দিকে টানি, ওয়াই থেকে আবার এক্স এর দিকে নিয়ে যাই, এভাবে করে আমরা একটা সমন্বয় বিন্দু পাই। তাহলে চরম বিন্দুগুলো দেখো, এক্স কে আমরা উপর দিকে টানতে পারছি না, কেননা ওয়াই 0। কাজে এই ওয়াই কে যখন আমরা এক্স এর দিকে টানছি, তখন আমরা এখানে ডি বিন্দু পাচ্ছি। আবার এই বিন্দুতে দেখো ওয়াই হচ্ছে 100, কিন্তু 100 কে আমরা এভাবে অন্যগুলোর মতো এভাবে করে টানতে পারছি না, কেননা এক্স এখানে 0। কাজে 0x কে যখন আমরা ওয়াই এর দিকে নিচ্ছি, তখন আমরা এখানে এ পয়েন্ট পাচ্ছি। এভাবে এ, বি, সি, ডি বিন্দুগুলো যোগ করে যখন আমরা একটা রেখা যোগ করে যে রেখাটা পাচ্ছি, এই রেখাটাই হচ্ছে পিপিসি রেখা বা উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে পিপিসি রেখা আমরা কিভাবে পাই। এখানে আমি আবার দুটো বিন্দু এখানে দেখো আমি নিয়েছি পয়েন্ট, একটা নিয়েছি এইচ পয়েন্ট, এটা হচ্ছে পিপিসি রেখার বাহিরে, আর একটা নিয়েছি জি পয়েন্ট, যেটা পিপিসি রেখার ভিতরে। এটা নেওয়ার কারণ হচ্ছে এটা বোঝানোর জন্য, যেহেতু আমাদের সম্পদ সীমাবদ্ধ, আমাদের সম্পদ হচ্ছে এই পিপিসি রেখা পর্যন্ত, এটা একটা বাউন্ডারি বা সীমানা, এই জন্য পিপিসি কে আমরা অনেক ক্ষেত্রে পিপিএফও বলি। কাজে এই বাউন্ডারির ভিতরে পুরো জায়গাটাই হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল, অর্থাৎ এই বাউন্ডারির ভিতরে সকল জায়গায় আমরা উৎপাদন করতে পারি।
আর এই বাউন্ডারির বাহিরে যে কোনো জায়গাতেই আমরা পৌঁছতে পারি না, যেহেতু আমাদের অতটুকু উৎপাদন এবং প্রযুক্তি নেই। আমাদের উৎপাদন এবং প্রযুক্তির সাপেক্ষে আমাদের সবচাইতে দক্ষ বিন্দু হচ্ছে পিপিসি রেখার উপরের বিন্দুগুলো, এ বি সি ডি। এই এ বি সি ডি বিন্দু হচ্ছে দক্ষ ও পূর্ণ নিয়োগ বিন্দু। কেননা পিপিসি রেখার উপরের বিন্দুগুলো বোঝায় যে আমরা সমস্ত সম্পদ এবং প্রযুক্তিকে ব্যবহার করেছি, তাই পিপিসি রেখার উপরের বিন্দুগুলোকে বলা হয় পূর্ণ নিয়োগ এবং দক্ষ বিন্দু। তার মানে এখানে সকল সম্পদের পূর্ণভাবে নিয়োগ হয়েছে, এবং যে কারণে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সংমিশ্রণ আমরা এখানে পেয়েছি প্রয়োজন অনুযায়ী, কাজে এটি হচ্ছে দক্ষ এবং পূর্ণ নিয়োগ বিন্দু। আর জিটা হচ্ছে অর্জনযোগ্য অঞ্চলে পড়েছে, অর্থাৎ আমরা জিতে উৎপাদন করতে পারি। অর্থাৎ আমরা জিতে উৎপাদন করতে পারি, কিন্তু জিতে উৎপাদন করলেও জি হচ্ছে অদক্ষ, এখানে বেকারত্ব বোঝায়। এটা যদিও অর্জনযোগ্য অঞ্চলে পড়েছে, কিন্তু জি বিন্দু বেকারত্ব বোঝায়, অদক্ষ বোঝায়। কেন? কারণ জি বিন্দুতে সকল সম্পদের পূর্ণ নিয়োগ হয়নি, এখানে অনেক সম্পদ অব্যবহৃত রয়ে গেছে, অনেক শ্রমিক বেকার রয়ে গেছে। সেজন্য এই ভেতরের অঞ্চলটি যদিও অর্জনযোগ্য অঞ্চল, পিপিসির ভেতরের অঞ্চলটি, কিন্তু এটি অদক্ষতা নির্দেশ করে, বেকারত্ব নির্দেশ করে। যেহেতু এখানে উৎপাদনের সকল উপকরণ ব্যবহৃত হয়নি, অনেক উপকরণ অব্যবহৃত রয়ে গেছে, কাজেই জি বিন্দু হচ্ছে অদক্ষ বিন্দু এবং বেকারত্ব বোঝায়। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাই যে জি বিন্দুতে দেখো জি বিন্দুতে দেখো আমরা ওয়াই উৎপাদন করতে পারি 60 একক, এক্স উৎপাদন করতে পারি 40 একক। কিন্তু বাস্তবে আমরা কিন্তু আমাদের যে পরিমাণ প্রযুক্তি এবং সম্পদ আছে তা দিয়ে কিন্তু আমরা জি না, আমরা সি বিন্দুতে উৎপাদন করতে পারি, যেখানে 60 একক ওয়াই দ্রব্য এবং এক্স দ্রব্য হচ্ছে 80 একক। তার মানে জি বিন্দুতে আমরা উৎপাদন করছি 40 একক এক্স দ্রব্য। তার মানে 40 থেকে 80 পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করার জন্য যে পরিমাণ সম্পদ প্রয়োজন, সেই সম্পদ অব্যবহৃত রয়ে গেছে জি বিন্দুতে, সেই পরিমাণ সম্পদ অব্যবহৃত রয়ে গেছে, কাজে এটি একটু অদক্ষ বিন্দু এবং এখানে অনেক উপকরণ বেকার বসে আছে। কাজে এখানে সি হচ্ছে দক্ষ বিন্দু, যেহেতু এটা পিপিসির উপর আছে, এবং এখানে আমরা দেখছি 60 একক ওয়াই দ্রব্য উৎপাদন করে আমরা 80 একক এক্স দ্রব্য উৎপাদন করছি। আর এইচ হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল, এইচ বিন্দুতে আমরা পৌঁছতে পারি না, যেহেতু আমাদের অতটুকু সম্পদ এবং প্রযুক্তি নেই। কাজে আমরা বুঝতে পারছি পিপিসির ভেতরের অঞ্চল হলো অর্জনযোগ্য অঞ্চল, আর পিপিসির বাহিরের অঞ্চল হলো অর্জনযোগ্য অঞ্চল। এখন আমরা দেখি পিপিসি কত ধরনের আকৃতি হতে পারে। পিপিসি 3 ধরনের আকৃতি হয়। একটা হচ্ছে মূল বিন্দুর দিকে অবতল, আরেকটি মূল বিন্দুর দিকে উত্তল, আরেকটি মূল বিন্দুর দিকে এভাবে সরল রেখা, এরকম সরলরেখা হয়। তাহলে এটা কেন হয়? এটা হচ্ছে আমরা জানি সুযোগ ব্যয় কাকে বলে? একটি দ্রব্যের অতিরিক্ত যদি আমি উৎপাদন করতে চাই তাহলে আরেকটি দ্রব্যের উৎপাদন আমাকে ছেড়ে দিতে হয়। তাহলে একটি দ্রব্য উৎপাদনের জন্য অপর দ্রব্য আমাকে কতটুকু ছেড়ে দিতে হচ্ছে, সেই ছেড়ে দেওয়ার হারটাই হচ্ছে সুযোগ ব্যয়। তাহলে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় বলতে আমি যদি এক্স দ্রব্য উৎপাদনের জন্য ওয়াই দ্রব্য ক্রমাগত বেশি বেশি ছেড়ে দিতে থাকি, একই পরিমাণ এক্স দ্রব্য পাওয়ার জন্য আমি আগের থেকে বেশি বেশি পরিমাণ ওয়াই দ্রব্য ছেড়ে দিতে থাকি, তার মানে আমার সুযোগ ব্যয় ক্রমবর্ধমান। সেক্ষেত্রে আমরা এরকম অবতল আকৃতির পিপিসি পেয়ে থাকি। আবার যদি এক্স দ্রব্য পাবার জন্য ওয়াই দ্রব্য ছেড়ে দেওয়ার হার ক্রমশ কমে আসে, তাহলে সেটি হয় কম ও হ্রাসমান সুযোগ ব্যয়। সেক্ষেত্রে পিপিসি রেখা এরকম মূলবিন্দুর দিকে উত্তল হয়। আর যদি এক্স দ্রব্য পাওয়ার জন্য ওয়াই দ্রব্য ছেড়ে দেওয়ার হার সবসময় একই সমান হয়, যে বারবারই আমি এক্স 1 একক বেশি পাওয়ার জন্য ওয়াই 2 একক করে ছাড়ছি, আবার এক্স আর 1 একক বেশি পাওয়ার জন্য ওয়াই আবার 2 একক করে ছাড়ছি, প্রতিবার একই পরিমাণ ছাড়ার হার বুঝালে তখন পিপিসি যে বিন্দুগুলা পাই সেগুলো যোগ করলে আমরা একটা এরকম সরল রেখার মতো
পিপিসি পেয়ে থাকি। এখন তোমাদের সিলেবাস অনুযায়ী ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার আমাদের সিলেবাস অনুযায়ী আমরা ক্রমবর্ধমান সুযোগ ব্যয়টার উপরে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। একটু আমি আগে টেবল থেকে জিনিসটা একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে, দেখো, আমরা যখন এক্স প্রোডাক্ট এক্স দ্রব্য বাড়াতে চাচ্ছি 0 থেকে 40, তখন আমি ওয়াই দ্রব্য ছেড়ে দিচ্ছি 100 থেকে 90, মানে আমি 10 একক ওয়াই দ্রব্য স্যাক্রিফাইস করছি, ছেড়ে দিচ্ছি। আবার এখানে এক্স দ্রব্য 40 থেকে 80 পাওয়ার জন্য ওয়াই দ্রব্য ছেড়ে দিচ্ছি 90 থেকে 60, মানে 30 একক ওয়াই দ্রব্য আমি ছেড়ে দিচ্ছি। আবার এক্স দ্রব্য 80 থেকে 100 পাওয়ার জন্য ওয়াই দ্রব্য ছেড়ে দিচ্ছি 60 থেকে 0, মানে 60 একক আমি ওয়াই দ্রব্য ছেড়ে দিচ্ছি। তার মানে এক্স দ্রব্য বেশি এক্স দ্রব্য পাওয়ার জন্য ওয়াই দ্রব্য ছেড়ে দেওয়ার হার ক্রমশ বাড়ছে। প্রথমে 10 ছেড়েছি, তারপর 30 ছাড়লাম, তারপর 60 ছাড়লাম। এভাবে একটি দ্রব্য পাওয়ার জন্য অপর দ্রব্য ছেড়ে দেওয়ার হার যদি ক্রমশ বাড়তে থাকে, তখন আমরা এরকম অবতল আকৃতির পিপিসি রেখা পেয়ে থাকি। এখন আমরা দেখি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয় ধারণাটি যে ব্যাখ্যা করা যায় সেটি একটু সহজভাবে আমরা এখানে ব্যাখ্যা করি। কিছুক্ষণ আগে আমরা যেটা বলেছি যে এক্স দ্রব্য বেশি পাওয়ার জন্য ওয়াই দ্রব্য আমাকে ছেড়ে দিতে হচ্ছে, সেটি দিয়ে সুযোগ ব্যয় বোঝানো যায়। তারপরও এখানে আমি জিনিসটা সিম্বলিক ওয়েতে বোঝাচ্ছি, মানে এখানে আমি কোনো সংখ্যা ব্যবহার করিনি। এখানে আমি এরকম ধরতে পারি যে আমার যে সীমাবদ্ধ সম্পদ, এটা কি আমি সবসময় যে এটা কোনো দ্রব্য দিয়ে বোঝাতে হবে তা নয়। আমার সীমাবদ্ধ সম্পদটা সময়ও হতে পারে, সময়। এখন যদি আমি আমার নির্দিষ্ট পরিমাণ সময়কে পড়ালেখা এবং খেলা এই দুটোর মধ্যে আমি সাবস্টিটিউট করতে চাই, অল্টারনেট করতে চাই, যে আমি দুটোই করতে চাই, কিন্তু দুটোর মধ্যে আমি কিভাবে সমন্বয় সাধন করব? আমার তো সময় সীমাবদ্ধ। আমার 24 ঘন্টা সময়ের মধ্যে আমি যদি 8 ঘন্টা যদি ঘুমের জন্য রাখি, তাহলে বাকি থাকে 16 ঘন্টা। তাহলে 16 ঘন্টার মধ্যে আমি ধরে নিলাম এক্স দ্রব্য হচ্ছে লেখাপড়া, আর ওয়াই হচ্ছে খেলা। এক্স হচ্ছে লেখাপড়া ধরলাম, আর ওয়াই হচ্ছে ধর আমি খেলা ধরলাম। তাহলে এখন এখানে আমি এক্স দ্রব্যটা পরিমাপ করছি, এই যে 0, x1, x2 এভাবে করে আগাচ্ছি, আর এদিকে আমি ওয়াই যাচ্ছে 0, y2, y1 এভাবে করে আমি আগাচ্ছি। তাহলে এটা এই লম্ব অক্ষ দিয়ে আমি বুঝাচ্ছি হচ্ছে খেলা, আর ভূমি অক্ষ দিয়ে বুঝাচ্ছি লেখাপড়া। এখন দেখো, আমি যদি আমার লেখাপড়ার সময়টাকে বাড়াতে চাই, x1 থেকে x2 করতে চাই, তাহলে কিন্তু আমার খেলার পরিমাণ কমিয়ে ফেলতে হচ্ছে, y1 থেকে y2 করে ফেলতে হচ্ছে। তার মানে কি, আমি ঘন্টা হিসাব করছি, যে আমি যদি লেখাপড়ার ঘন্টা x1 থেকে x2 তে বাড়াতে চাই, তাহলে এই অতিরিক্ত ঘন্টাটা লেখাপড়ায় দেওয়ার জন্য আমাকে কিন্তু ওইদিকে খেলার সময় আমাকে কমিয়ে ফেলতে হচ্ছে, y1 থেকে y2 করতে হচ্ছে। তার মানে x1 থেকে x2 পরিমাণ লেখাপড়ার সময় বাড়ানোর জন্য আমাকে y1 থেকে y2 পরিমাণ খেলার সময় কমিয়ে ফেলতে হচ্ছে। তাহলে এই x পরিমাণ সুযোগ পাওয়ার জন্য আমি যে x1, x2 পরিমাণ বাড়তি সময় লেখাপড়ার সুযোগটা যে আমি নিচ্ছি, তার জন্য আমি y1, y2 পরিমাণ খেলার পরিমাণ কমিয়ে দিচ্ছি। এই কমিয়ে দেওয়াটাই হচ্ছে এই x1, x2 যে পরিবর্তন, সেটা এখানে ডেল এক্স দিয়ে বোঝানো হয়েছে। ডেল এক্স মানে এক্স এর পরিবর্তন। এই ডেল এক্স পরিমাণ পাওয়ার জন্য আমাকে ডেল ওয়াই পরিমাণ ছেড়ে দিতে হচ্ছে। এইটি পাওয়ার জন্য যে এটি ছেড়ে দিতে হচ্ছে, অর্থাৎ T2 পাওয়ার জন্য, T2 তে আসার জন্য আমি কি করছি, এক্স বাড়াচ্ছি, ওয়াই কমাচ্ছি। এটি হচ্ছে সুযোগ ব্যয়, যেটা পিপিসি দ্বারা আমরা বোঝাতে পারি। এরপরে আসো, সরি,
হ্যাঁ, এখন বোঝা যাবে। এখানে উৎপাদন সম্ভাবনা রেখার স্থানান্তর দেখাচ্ছি। আমরা তো পিপিসি এতক্ষণ বুঝলাম, কেন এটা অবতল হয় সেটাও বুঝলাম, কিন্তু পিপিসি দ্বারা কিন্তু আবার অর্থনৈতিক একটি দেশের অর্থনৈতিক অবস্থাও বোঝা যায়, বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থার তুলনা করা যায়, এবং অর্থনৈতিক একটি দেশ অর্থনীতি থেকে এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে সেটাও পিপিসি দিয়ে বোঝানো যায়। এই যে আমরা এখানে দেখছি, ধরি প্রথম পিপিসি হচ্ছে BB1, এটা একটা পিপিসি। এখন আমরা বলছি এটা যেহেতু পিপিসি আমার বাউন্ডারি লাইন, এর বাহিরে আমি যেতে পারি না, এর বাহিরে আমি পৌঁছতে পারছি না। কিন্তু যদি একটি দেশের সময়ের সাথে সাথে যদি একটি দেশ তার যে উৎপাদনের উপকরণ, যে মূলধন, যে প্রাকৃতিক সম্পদ, মানুষের তৈরি মূলধন, তারপরে শ্রমের যে দক্ষতা, এই সব কিছু যদি বাড়িয়ে ফেলতে পারে তাহলে কিন্তু একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে, এবং সেক্ষেত্রে একটি দেশ কিন্তু উচ্চতর পিপিসিতে চলে যেতে পারে। যেমন BB1 থেকে একটি দেশ AA1 পিপিসিতে পৌঁছে যেতে পারে। তার মানে উচ্চতর পিপিসি অর্থনৈতিক সমৃদ্ধিকে নির্দেশ করে। ঠিক আছে, যেমন একটি দেশে হয়তো বিদেশ থেকে প্রচুর বিনিয়োগ আসছে, বিদেশ থেকে প্রত্যক্ষ বিনিয়োগ আসছে, যার ফলে একটি দেশে মূলধনের পরিমাণ বেড়ে গিয়েছে। আবার ধরো জনসংখ্যার কাঠামো, ধরো আগে যারা শিশু বা স্টুডেন্ট ছিল তারা এখন সবাই কর্মক্ষেত্রে প্রবেশ করেছে, যার ফলে শ্রম বেড়ে গিয়েছে, অর্থনীতিতে শ্রমের অবদান বেড়ে গিয়েছে। হ্যাঁ, তারপর ধরো তোমার প্রাকৃতিক সম্পদ, নতুন নতুন প্রাকৃতিক সম্পদ ডিসকভার হয়েছে, নতুন গ্যাস, তেল, নতুন খনিজ সম্পদ আমরা নতুন করে আমরা পেয়েছি। এভাবে যদি আমাদের প্রাকৃতিক সম্পদ, মানুষের, তারপর তোমার মূলধন বেড়ে যাওয়াতে শিল্প কারখানা বেড়ে গিয়েছে, এসব বিভিন্ন কারণে যখন একটি দেশ অর্থনৈতিক সমৃদ্ধিতে পৌঁছে তখন দেশটি উচ্চতর পিপিসিতে প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে ধরো যে দেশটির পিপিসি BB1 ছিল তার পিপিসি হয়ে গেল এখন AA1, সেক্ষেত্রে সে AA1 এর AA1 এর বাহিরের জায়গাটা হবে তার জন্য অর্জনযোগ্য অঞ্চল। আচ্ছা, এবার আমরা দেখি কখন একটি দেশের পিপিসি নিচের দিকে শিফট করতে পারে, স্থানান্তর করতে পারে, নিম্নতর পিপিসি। এটা হচ্ছে যখন একটি দেশ অর্থনৈতিক মন্দার সম্মুখীন হয়, একটি দেশের ধরো অর্থনৈতিক অবকাঠামো খুব বেশি নষ্ট হলো, ধ্বংস হলো, সেটা যুদ্ধের কারণে হতে পারে কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে হতে পারে, দীর্ঘ সময় ধরে প্রলম্বিত বন্যা, ঘূর্ণিঝড়, সুনামি, এ ধরনের বড় বড় প্রাকৃতিক দুর্যোগ, এগুলোর কারণে অবকাঠামো নষ্ট হতে পারে, প্রচুর যুদ্ধে প্রচুর কর্মক্ষম মানুষও মারা যেতে পারে। এ ধরনের কারণে একটি দেশের উৎপাদন খুব কমে যেতে পারে, যার ফলে ওই দেশটি অনেক পিছিয়ে যায়। এবং আমরা জানি অর্থনৈতিক মন্দা কাকে বলে। অর্থনৈতিক মন্দা হচ্ছে যখন কোনো একটি দেশের মানুষের আর ক্রয় ক্ষমতা থাকে না, যে দ্রব্য ক্রয় করার মতো ক্রয় ক্ষমতা থাকে না, এবং ক্রয় ক্ষমতা না থাকার কারণে ওই দেশে উৎপাদন, বিনিয়োগ এগুলো কমে যায়, যার ফলে কর্মসংস্থানও কমে যায়, যার ফলে কর্মসংস্থান কমার ফলে আবার আয় কমে যায়, আয় কমলে সঞ্চয় কমে, এবং মানুষ যেহেতু কিনছে না, দ্রব্য সামগ্রী কিনতে পারছে না, তাই বিনিয়োগ কমে যায়, উৎপাদন কমে যায়, দেশ অনেক বেশি পিছিয়ে যায় অর্থনৈতিক দিক থেকে। এই ধরনের অবস্থাকে অর্থনৈতিক মন্দা বলে। এ ধরনের ক্ষেত্রে পিপিসি রেখা নিচের দিকে নেমে যেতে পারে, যেমন CC1। আর এই ধরনের উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে আমরা একটি দেশকে, কিছু দেশকে আমরা তাদের অর্থনৈতিক অবস্থা তুলনাও করতে পারি। যেমন আমি যদি বলি যে এখানে ধরলাম এই এই পিপিসি রেখাটি ধরলাম বাংলাদেশের পিপিসি, AA1 রেখাটি ধরলাম আমেরিকার পিপিসি, আর সিসিটা আমি ধরলাম যেটা একটা ইথিওপিয়া পিপিসি। তাহলে এই তিনটা পিপিসি দেখে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে এখানে সবচাইতে ধনী দেশ হচ্ছে আমেরিকা, বাংলাদেশ হচ্ছে তার থেকে কম ধনী, ইথিওপিয়া তার থেকেও বাংলাদেশ থেকেও দরিদ্র। তাহলে এভাবে আমরা পিপিসি দিয়ে একটি দেশের অর্থনৈতিক অবস্থা পরিমাপ করতে পারি। অর্থনৈতিক একটি দেশ অর্থনৈতিক সমৃদ্ধিতে পৌঁছছে নাকি অর্থনৈতিক মন্দার দিকে ফিরে যাচ্ছে, না আগে যে জায়গায় ছিল সে জায়গায় রয়ে গেছে, সবটুকু আমরা পিপিসি দিয়ে তাহলে বুঝতে পারছি। আবার আমরা যে
পিপিসির বাহিরে যেতে পারছি না, সেটা দিয়ে আমরা আমাদের যে সম্পদের দুষ্প্রাপ্যতা সেটা বুঝতে পারছি। তার মানে আবার আমাদের যে নির্বাচন করতে হয়, যেহেতু আমাদের সম্পদ কম সম্পদ দিয়ে আমাদের অনেক অভাব পূরণ করতে হয়, যে কারণে একটি অভাব পূরণ করতে গেলে আবার আমরা আরেকটি অভাব পূরণ করতে পারি না। এ কারণে আমাদেরকে আমরা নির্বাচনের সমস্যায় পড়ি, অর্থাৎ কোন জিনিসটি আমাদের আগে পূরণ করতে হবে, সেটা আমরা আমাদের প্রয়োজনের কোনটি বেশি প্রয়োজন সেটি বুঝে আমাদের প্রাধান্য দিতে হয় পছন্দ নির্বাচন করার সময়। তাহলে এভাবে পিপিসি দিয়ে কিন্তু আমরা অর্থনীতির অনেক মৌলিক সমস্যাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি। তাহলে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার অনেক বৈশিষ্ট্য কিন্তু পেয়ে গেলাম। আমরা একটা দেখি। পিপিসির সাহায্যে বেকারত্ব ও পুনঃনিয়োগ নির্ধারণ করা যায়। যেমন আমরা বলেছি, সরি এটা পুনঃনিয়োগ না, এটা হবে পূর্ণ নিয়োগ, এটা স্পেলিং মিস্টেক এসেছে। বেকারত্ব পূর্ণ নিয়োগ নির্ধারণ করা যায়। আমরা বলেছি পিপিসির উপরে থাকলে পিপিসি রেখার উপরের বিন্দুগুলো পূর্ণ নিয়োগ নির্দেশ করে, আর ভিতরের থাকলে সেটি বেকারত্ব নির্দেশ করে, যেহেতু সকল সম্পদে পূর্ণ নিয়োগ হয়নি। আর সম্পদের স্বল্পতার প্রেক্ষিতে দক্ষ ব্যবহার নির্বাচন করা যায়। পিপিসির মধ্যে আমরা দেখেছি যেহেতু সম্পদ সীমাবদ্ধ, কাজে আমরা বিভিন্ন রকমের দ্রব্যের বিভিন্ন কম্বিনেশন আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা বিভিন্ন সমন্বয় নিই। কাজে এভাবে আমরা সম্পদের স্বল্পতার প্রেক্ষিতে দক্ষ ব্যবহার নির্বাচন করতে পারি। অর্থনৈতিক সমৃদ্ধি এবং মন্দা নির্ধারণ করা যায়, সুযোগ ব্যয় নির্ধারণ করা যায়, বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থানে তুলনামূলক বিশ্লেষণ করা যায়। তাহলে এই সবগুলোই আমরা দেখেছি যে পিপিসির সাহায্যে ব্যাখ্যা করা যায়। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি তোমরা সবাই উৎপাদন সম্ভাবনা রেখাটি বুঝতে পেরেছো এবং তোমরা আরো বেশি বেশি চর্চা করবে। ধন্যবাদ। তাহলে আজকে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সবাইকে অনেক ধন্যবাদ।